প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন প্রীতি ও শুভেচ্ছা নিন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার মাঠে নেমেই একেবারে ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ঝোড়ো ব্যাটিং তাই শুরু করে দিয়েছে। যেসব ব্যাপার চৌঠা মের আগে ভাবা যেত না সেসব কাজ হচ্ছে। যাদের স্বার্থে ঘা লাগছিল আগে তারা যে এখন প্রতিবাদ করেনি তা নয়। ফলতা, রাজাবাজার, পার্ক সার্কাস, বারুইপুর সব জায়গায় চেষ্টা হয়েছে একটা গোলমাল পাকাবার, কিন্তু সে প্রতিবাদ দানা বাঁধেনি। এমনকি এই যে গুন্ডা দমন আইন লাগু হয়ে গেল রাজ্যে, তার বিরুদ্ধেও প্রতিবাদের বাজার একেবারে ঠান্ডা। একটা ছোটখাটো মিছিল পর্যন্ত করার সাহস পায়নি রাজ্যের এই যে সরকার, তার বিরোধীরা, সিপিএম, কংগ্রেস এরা। আর মমতা ব্যানার্জির পার্টির কথা তো ছেড়েই দিলাম, তারা দেশ বাঁচাবে, রাজ্য বাঁচাবে কি, তারা ঘর বাঁচাতেই হিমশিম। ফলে শুভেন্দু এখন ব্রায়ান লারা কিংবা সচিন তেন্ডুলকর কিংবা আরো সাম্প্রতিক উদাহরণ বৈভব সূর্যবংশী, সেই এক মেজাজে শুভেন্দু এমন আর একটা শট নিয়েছেন যেটা বামেদের ধর্মনিরপেক্ষ নাক একেবারে ঝামা ঘষে লাল করে দেয়া শুধু নয়, পুরো নাকটাই কেটে দিয়েছে। আর মমতার দল তো নিজেরাই নিজেদের কাপড় খুলছে, সেখানে বিজেপির কি আর দরকার। যে শটটা বা ডিসিশনটাকে মাথায় রেখে কথাটা বললাম সেটা হলো তসলিমা নাসরিনকে এই রাজ্যে নেমন্তন্ন করে একেবারে ঢাক ঢোল পিটিয়ে নিয়ে আসার খবরটা, সেই ব্যাপারটা। কয়েকদিন পরেই তসলিমা নাসরিনকে রীতিমতো সভা করে গলায় মালা চন্দন পরিয়ে বরণ করা হবে রাজ্যে। সেই ব্যাপারে 31শে জুলাই তিনি আসছেন রাজ্যে। আর 1লা আগস্ট শুনছি যে রবীন্দ্র সদনে তাকে সমাদর করা হবে, অভ্যর্থনা করা হবে। কাকে? তসলিমা নাসরিনকে। আর কে করবেন তাকে বরণ সমাদর, কে করবেন? স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিহাসের চাকা যে এভাবে একেবারে উল্টো দিকে ঘুরে যাবে, আর সেটা যে বিজেপির মতো প্রতিক্রিয়াশীল অশিক্ষিত গোবলয়ের দল, গোবলয়, উত্তর দিকের উত্তরপ্রদেশ ইত্যাদি উত্তরের রাজ্যগুলোকে আমরা আমাদের বাঙালি গর্ব করে বলি গোবলয়ের দল। তারা যদি বলতো আমাদেরকে ছাগল বলয়ের দল, ছাগ বলয়ের দল, সেটা বোধহয় খুব একটা ভুল হতো না। তো যাই হোক, বিজেপির মতো প্রতিক্রিয়াশীল অশিক্ষিত গোবলয়ের দল কিংবা বাংলার সর্বনাশের অন্যতম খলনায়ক জ্যোতি বসু যে দলকে একদা বলেছিলেন বর্বরদের দল, সেই বর্বরদের দলের হাত ধরে পশ্চিমবঙ্গে এক নতুন রাজনীতি যে ঘুরবে, সমাজনীতি, বৌদ্ধিক নীতি যে ঘুরবে, এটা তো ভাবনাতেও আসেনি। অথচ তাই হচ্ছে। সব দেখে শুনে বলা যায় রাজ্যের বিজেপি সরকারের এই তসলিমা আখ্যান, এটা এক ঢিলে অনেক পাখি মারা। এখনকার প্রতিবেদন এই বিষয়টি নিয়ে সঙ্গে থাকবেন। যে খবর পাচ্ছি, প্রায় 2 দশক পর তসলিমা নাসরিন আগামী 31শে জুলাই 2026 কলকাতায় আসছেন এবং 1লা আগস্ট রবীন্দ্র সদনে ধর্মনিরপেক্ষ মিশন নামে একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। যে অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু মন্ত্রী এবং বিজেপির নেতারা থাকবেন, তসলিমাকে স্বাগত জানাবেন। এই ঘটনার তাৎপর্য কিন্তু ছোট্ট নয়, বিশাল। আর পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে ধর্মনিরপেক্ষ নামের কৃষি ফার্মে মৌলবাদ নামক ফসলেরই চাষ হয়ে থাকে আজ থেকে নয়, সেই দেশভাগের আগে থেকেই, সেখানে তসলিমার এই সাড়ম্বর প্রত্যাবর্তনকে যদি একটা সামাজিক বা সাংস্কৃতিক বিপ্লব বলা হয়, তাহলে সেটা বেশি বলা হবে না। কেন বলছি কথা? সেটা বুঝতে হলে আমাদের 3 দশক পেছনে হাঁটতে হবে। সেই অল্প কথায় সেইটা একটু নিয়ে আসি। তসলিমা নাসরিন 1994 সালে তার জন্মভূমি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। এর কারণ ছিল তার প্রথা বিরোধী ও মুক্ত চিন্তামূলক লেখালেখি, যেটা বাংলাদেশের মৌলবাদী মুসলিম সমাজ সেটা গ্রহণ করতে পারেনি। তার উপন্যাস লজ্জা 1993-তে প্রকাশের পর বাংলাদেশে ধর্মীয় কট্টরপন্থী গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দেয়। তারা অভিযোগ তোলে যে তসলিমা ইসলাম ধর্মের অবমাননা করেছেন, এর ফলে তার মাথার দাম ঘোষণা করা হয় এবং তার বিরুদ্ধে সরকারি ও বেসরকারি এই 2 মহল থেকেই প্রবল চাপ সৃষ্টি করা হয়। এক পর্যায়ে মৌলবাদী সংগঠনগুলোর ফতোয়া এবং লাগাতার প্রাণনাশের হুমকির মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।
এরপর থেকে তিনি মূলত নির্বাসিত জীবন কাটিয়েছেন। ইউরোপ, আমেরিকা ও পরবর্তীতে ভারতে দীর্ঘ সময় ধরে অবস্থান করলেও বাংলাদেশ সরকার আজও তার উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এরপর স্মৃতিকে নিয়ে আসুন 2007 সালে। 2007-এর পশ্চিমবঙ্গ, সিটি অফ জয় কলকাতা, ভারতের সাহিত্য, শিল্প ও সংস্কৃতির পীঠস্থান কলকাতা। তসলিমা এসেছেন এই শহরে, উদ্দেশ্য এখানেই থাকবেন। রাজ্যে তখন কমিউনিস্ট সরকার, সেটা ভেবেই হয়তো এসেছিলেন, কমিউনিস্ট ধর্মনিরপেক্ষ তো সেই নেতৃত্বে, কমিউনিস্টদের নেতৃত্বে আগমার্কা কমিউনিস্ট সিপিএম ছিল, যারা নিজেদেরকে সেকুলারিজমের শেষ কথা বলে প্রচার করে। তসলিমা ভাবলেন আর তাকে নোঙর উপড়ে ফেলা নৌকার মতো ঝড়ের নদীতে ঘুরে বেড়াতে হবে না, কলকাতায় স্থিত হবেন। কিন্তু বাদ সাধলো মৌলবাদীরা। তারা কি করলো? সিটি অফ জয়কে সিটি অফ ভয় করে তুললেন। মুসলমানদের বিভিন্ন সংগঠন 2007 সালের 21শে নভেম্বর তসলিমা তারাও বিক্ষোভে বিপর্যস্ত করে দিল কলকাতাকে। বিশাল হিংসাশ্রয়ী জমায়েত করলো মুসলমানরা। পার্ক সার্কাস সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জনজীবন স্তব্ধ হলো, যানবাহন, দোকানপাট পুরলো। কারফিউ জারি করতে বাধ্য হলো সরকার। মৌলবাদী শক্তির দাবি একটাই, তসলিমা নাসরিন ধর্মদ্রোহী, অতএব তার মুন্ডু চাই, তাকে কলকাতায় থাকতে দেব না। বামফ্রন্ট সরকার তখন নন্দীগ্রাম আর সিঙ্গুর আন্দোলনের চাপে জনরোষের মুখে পড়েছে। এমতো অবস্থায় সংখ্যালঘু ভোট ব্যাংকে অটুট রাখতে সরকার যে কোনোভাবে ধর্মীয় গোষ্ঠীগুলোর সাথে আঁতাত করতে চাইছিল। তসলিমা নাসরিন হয়ে উঠেছিলেন সেই রাজনৈতিক আঁতাতের বলি। বুদ্ধদেব ভট্টাচার্য সরকার আইন শৃঙ্খলার দোহাই দিয়ে তসলিমাকে কার্যত ঘরবন্দি করে ফেলেছিল। শেষ পর্যন্ত 21শে নভেম্বর 2007-এ কলকাতার ওই সহিংস দাঙ্গার পরিস্থিতির ফলে এটা ছিল সরকার আরো বড় ভয় পেয়ে গেল। সরকার তখন নিরাপত্তার অজুহাতে তাকে শহর ছাড়তে বাধ্য করে, যা ছিল ওই কমিউনিস্টদের রাজনৈতিক আত্মসমর্পণ। কিভাবে তাড়ানো হয়েছিল? রাজ্য প্রশাসন তাকে সরাসরি বহিষ্কার বলেনি, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি করেছিল যেখানে তার পক্ষে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। রাজ্য পুলিশ নিষ্ক্রিয় হয়েছিল আর দাঙ্গা একেবারে নিমন্ত্রণ করে নিয়ে আসছিল সরকার যে তোমরা এসো, দাঙ্গা করো।